রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার যাদের, তারা এসএলএসটি ইন্টারভিউতে দিতে যাওয়ার আগে কেমনভাবে প্রস্তুতি নেবে, কোন কোন বিষয়গুলোকে তারা একটু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দেখে যাবে ভালো করে, সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। অনেকেই আমার কাছে এই রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার যাদের, তারা বারবার মেসেজ করেছিল বা কয়েকজন ফোনও করে জানতে চেয়েছিল যে কিভাবে তারা তাদের ইন্টারভিউতে যাওয়ার পূর্বে প্রিপারেশনের গতিপথটাকে ঠিকঠাকভাবে সুনিশ্চিত করবে। দেখো, রবীন্দ্র সাহিত্য একেবারে জটিল একটা বিষয়, সেটা তোমরা প্রত্যেকেই জানো কম বেশি। এবং কি, রবীন্দ্র সাহিত্য প্রত্যেক বাংলা সাহিত্যের স্টুডেন্টদের কাছে বা বাংলা সাহিত্যের পড়াশোনা করা মানুষদের কাছে কিন্তু রবীন্দ্রনাথ একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। স্বভাবতই রবীন্দ্রনাথকে অতিক্রম করে আমরা কিন্তু কোনো পড়াশোনাই সেভাবে যথাযথভাবে করতে পারি না বলে আমার মনে হয়। রবীন্দ্র সাহিত্য সম্পর্কে পড়তে গিয়ে পরে যে বিষয়গুলো আমার মনে হয় যে ইন্টারভিউতে যাওয়ার পূর্বে দেখা প্রয়োজন, সেগুলো হলো, দেখো, রবীন্দ্রনাথের চারটে বড় বৈশিষ্ট্য হচ্ছে: এক হচ্ছে কাব্য কবিতা, দুই নাটক, 3 নম্বর হচ্ছে উপন্যাস এবং 4 নম্বর হচ্ছে চিঠিপত্র ও প্রবন্ধ। এই চারটে জায়গা তোমরা একটু ভালো করে দেখে যাবে। এবার কিভাবে দেখবে? দেখো, রবীন্দ্রনাথের কাব্যের তো পালাবদল ঘটেছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। অর্থাৎ যে রবীন্দ্রনাথ ঠাকুর একটার সময় সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত লিখছেন বা ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখছেন, সেই রবীন্দ্রনাথ এই চিত্রা চৈতালির মতো কাব্যগ্রন্থ লিখছেন। এবং তিনিই আবার পরবর্তীকালে পরিশেষে এবং পুনশ্চ এবং তার পরবর্তী যে কাব্যগুলো আছে তিনি সেগুলো লিখছেন, এবং তারও কিছুটা পরবর্তীকালে তিনি রোগশয্যায়, সানাই এবং আরোগ্য ইত্যাদি কবিতাগুলো তিনি লিখছেন। এই যে চারটে ধরনের কবিতা আমরা বললাম, এই কবিতাগুলো সম্পর্কে তোমরা দেখবে আলোচনা যখনই করতে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে তিনি বলেছিলেন যে আমার কাব্যজীবনের পালাবদল ঘটেছে বারে বারে, এই পালাবদলের রূপরেখাটা তোমরা কিন্তু স্পষ্টত বুঝতে পারবে। এটা গেল রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে। রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে ইন্টারভিউতে জিজ্ঞেস করে তাদের পর্বগুলো সম্পর্কে, অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্য জীবনের যে পর্ব মানে পর্ব আকারে রবীন্দ্র সমালোচকরা ভাগ করেছেন সেটা সম্পর্কে জানতে চান তারা। তারা এটা জানার চেষ্টা করেন যে রবীন্দ্রনাথের যে পর্বগুলো আছে সেই পর্বের লেখার বৈশিষ্ট্যটা কী। অর্থাৎ ঐশ্বর্য পর্বে রবীন্দ্রনাথের কী বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে, গীতাঞ্জলি পর্বে রবীন্দ্রনাথের কী বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে, অন্ত পর্বে রবীন্দ্রনাথের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে, রবীন্দ্রনাথের জীবন দেবতা কেমন, রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থগুলো আছে সেই কাব্যগ্রন্থগুলোর মূল বিষয়বস্তু সম্পর্কে অনেক সময় জানতে চেষ্টা করে যে পুনশ্চ কাব্যগ্রন্থ দিয়ে পরে রবীন্দ্রনাথ ঠাকুর কী প্রত্যাবর্তন তিনি করলেন, বা চিত্রা কবিতায় বা চিত্রা কাব্যগ্রন্থে তিনি কি জীবন দেবতার কনসেপ্টটা কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত করেছেন মানুষের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ আছে সেখানে মর্ত জীবনের সঙ্গে একবারে আধ্যাত্মিক জীবনের যে একটা সংযোগ সূত্র তিনি রচনা করেছেন, বা সীমার মাঝে থেকে অসীমের যে সন্ধান, এটা যে তিনি করার চেষ্টা করেছিলেন ওই কবিতাগুলোর মধ্য দিয়ে, সেটা কীভাবে প্রতিপন্ন হয়েছে, এই সম্পর্কে মূলত ইন্টারভিউতে প্রশ্ন করে। তাই তোমরা বেশ কিছু কাব্যগ্রন্থের সাল তারিখগুলো সম্পর্কে জানবে, এবং রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রমথনাথ ঋষি এই এনার বইটা ভালো করে একবার পড়ে যাবে, বা রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে তোমরা কিন্তু একটু পড়ে যাওয়ার চেষ্টা করবে। অনেক সময় ইন্টারভিউতে কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস বা রবীন্দ্রনাথের কাব্যের উপর তুমি কি কি বই পড়েছো এগুলো তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। রবীন্দ্র সমালোচকরা কীভাবে রবীন্দ্রনাথকে আক্রমণ করেছিল এবং তার প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল, সেটাও কিন্তু অনেক সময় অনেক ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে। দ্বিতীয় জায়গাটাতে আসে রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে। এটা তো কথা সাহিত্যের যারা স্টুডেন্ট আছো তারা তো তাদেরও অনেকটা উপকৃত হবে যে রবীন্দ্র সাহিত্যের উপন্যাসটা কিভাবে পড়ে যেতে হয়। আমি একটা ভিডিওতে এই রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে আমি জানিয়ে দিয়েছি, ওটা তোমরা প্রত্যেকেই একবার দেখে নিতে পারো। আর তৃতীয় আসি রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে। দেখো, রবীন্দ্রনাথের নাটকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ যে নাটকগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ নাটকগুলো বা যেগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সেই নাটকগুলো সম্পর্কে তোমরা কিন্তু একটা ওয়াকিবহাল হয়ে যাবে। সেই নাটকের চরিত্র, সেই নাটকের চরিত্রের মানে বৈশিষ্ট্য, সেই নাটকের মূল সুরটা কী আছে, সেইগুলো সম্পর্কে তোমরা কিন্তু ওয়াকিবহাল হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের যে ধরন, অর্থাৎ তিনি একদিকে হাস্য কৌতুক নাটক রচনা করছেন বা কৌতুক নাট্য রচনা করছেন, তিনি গীতিনাট্য রচনা করছেন, তিনি নৃত্যনাট্য
রচনা করছেন। এবং এরকমও দেখা গেছে যে তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে তুমি দুটো গীতিনাট্যের উদাহরণ বলো, তুমি দুটো নৃত্যনাট্যের উদাহরণ বলো, তুমি রূপক নাটকের কথা বলো, রূপক নাটক এবং সাংকেতিক নাটক কোথায় আলাদা, কোথায় তারা এক হয়ে যাচ্ছে রূপক সাংকেতিক নাটক। এবার বেশ কিছু মানে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক যেগুলো আছে, অর্থাৎ রাজা, ডাকঘর, রক্তকরবী, কালের যাত্রা, এই এই নাটকগুলো সম্পর্কেও কিন্তু তোমাকে ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করতে পারে স্বভাবতই। বা অচলায়তন, এই নাটকগুলো সম্পর্কেও কিন্তু তুমি ভালো করে জেনে যাবে, নাটকগুলোর গল্পগুলো অন্তত ভালো করে পড়ে যাবে। তার কারণ এই নাটকগুলোর ম্যাক্সিমাম কোটাই ইন্টারভিউ মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো হয়। তা তোমরা যদি এই এই বিষয়গুলোকে ভালো করে না জেনে যাও তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারো বলে আমার মনে হয়। তোমরা এটাও পড়ে যাবে যে রবীন্দ্রনাথের গল্পগুলোকে দেখবে নাটকে রূপান্তর করা হয়েছে, ঠিক আছে? সেই সেই কোন কোন গল্পগুলোকে নাট্য রূপান্তর করা হয়েছে, আবার কোন উপন্যাসের কোনটা নাটকে রূপান্তরিত করা হয়েছে, আবার কোন গল্পটা বড় গল্প ছিল বা কোন উপন্যাসটার গল্প থেকে ছোট গল্প নির্মিত করা হয়েছে। এই রকম যে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে নবনির্মাণ ঘটিয়েছেন, ঠিক আছে, বা বড় একটা নাটক ছিল সেটাকে ভেঙে ছোট একটা নাটক লিখেছেন, এই রকম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে রূপান্তরিত যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেইগুলো সম্পর্কে কিন্তু তোমরা ভালো করে জেনে যাবে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের নাটক রচনার যে বৈশিষ্ট্য, ঠিক আছে, রবীন্দ্রনাথের কাব্য রচনার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু তোমরা ভালো করে জেনে যাবে। এবার আসি মূলত প্রবন্ধ বা চিঠিপত্র সম্পর্কে। দেখো, রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেটা হচ্ছে কালান্তর, সভ্যতার সংকট, রাশিয়ার চিঠি, জাপান যাত্রী, এগুলো। আর অনেক ইউনিভার্সিটিতে জীবনস্মৃতি বা ছেলেবেলাও পড়ানো হয়। তো এই যে কয়েকটা প্রবন্ধ গ্রন্থ বললাম, এই প্রবন্ধ গ্রন্থগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে যাবে। তোমরা জেনে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ সাহিত্যমূলক প্রবন্ধগুলো সম্পর্কে। তার কারণ অনেকবার অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথের প্রবন্ধমূলক গ্রন্থগুলোর কথা বলো। তোমরা ছিন্নপত্র সম্পর্কে জেনে যাবে, তার কারণ ছিন্নপত্রের চিঠিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে পারার একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে, তাই সেটা সম্পর্কে জেনে যাবে। এইভাবে রবীন্দ্র সাহিত্যটাকে তোমরা কয়েকটা প্যারামিটার ভাগ করে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে তোমরা যদি পড়ে যাও তাহলে অনেকটা বেশি তোমাদের সুবিধা হবে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তুমি কি জানো বা তুমি তার জীবন সম্পর্কে তুমি যে ধরনের বইপত্রগুলো পড়েছো রবীন্দ্রনাথ সম্পর্কে, সেটা সম্পর্কে তোমাদের জেনে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমরা ওইটা ভালো করে জেনে যেতে পারো তাহলে আশা করি কথা মানে রবীন্দ্র সাহিত্যের যে ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে তাহলে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে বলে আমার তো মনে হয় না। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, নিজের মতো করে ইন্টারভিউটা দাও এবং বাড়িতে রবীন্দ্রনাথ সম্পর্কে বেশ কিছু বইপত্র পড়ো।